বই হচ্ছে জোনাকি পোকার মতো, চারিদিকে অন্ধকার অথচ নিজে জ্বলে থাকে। এরকমই জ্বলে থাকা অজস্র বইয়ের মাঝে বসে আছি আমি। শুধু আমিই না, বই নিয়ে গল্প করার জন্য আমাদের সাথে আছেন আরো অতিথি। বইমেলা নিয়ে এনিগমা টিভির নিয়মিত আয়োজন আমাদের বইমেলায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সেলিমা ওসমান শর্মী। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে এনিগমা টিভির ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটে। শুরুতে আমাদের আজকের অতিথির সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন কবি ও কথা সাহিত্যিক রকিবুল হাসান। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো। কেমন লাগছে আমাদের এখানে আপনার বই নিয়ে কথা বলতে এসে? অনুভূতি কি? আসলে এটা একটা অন্যরকম তৃপ্তি, যেহেতু আমি একজন লেখক আর আমার বই নিয়ে কথা বলবো। আর সাহিত্য যেহেতু ভালোবাসি, সাহিত্য নিয়ে কথা বলতে বরাবরই আমার ভালো লাগে, সেই হিসেবে এখনো তার ব্যতিক্রম না, অবশ্যই ভালো লাগছে। এবার মেলায় আপনার কি বই আসছে? আহ এবার মেলায় আমার একটি কবিতার বই এসেছে, ভুল ফাগুনের ফুল। নামটা কিন্তু অসাধারণ। ফাগুনের আচ্ছা, ফুল। ভুল ফাগুন কেন? এখানে কি কোনো ভুল প্রেমের গল্প? বা ফাগুন মানেই তো আমরা বুঝি যে ভালোবাসা বা প্রেম, তো ফুলও ভালোবাসার সাথে এটার কানেক্টেড। একটা ব্যাখ্যা আছে, আমি সেটা একটা ছোট অনুকবিতা দিয়েই বুঝিয়ে দিয়েছি বইয়ের মাঝে, যে যতই ফিরে আসো হয়ে ফুল, আর কভু প্রেম জাগবে কি গো উত্থান সমতুল, সঠিক ক্ষণে ফুটলো না যে ফুল, সেই ফুলেরই ঘ্রাণ হৃদয়ে হয় না অনুকূল। অর্থাৎ সঠিক ক্ষণে যে ফুল ফোটে নাই, সেটার ঘ্রাণ অনুকূলে আসে না, তার মানে একটু ভুল ফাগুনের। আহা, কি দারুণ কথা। তা আপনার এই পর্যন্ত আর কি কি বই প্রকাশিত হয়েছে? এটি আমার পঞ্চম প্রকাশিত বই, হুম। তথা চতুর্থ কাব্যগ্রন্থ। এর আচ্ছা। পূর্বে আমার আরো তিনটি কবিতার বই এসেছিল এবং একটি গল্প গ্রন্থ এসেছিল। প্রথমে আমার মায়া সিরিজের তিনটি কবিতার বই এসেছিল, গোধূলি মায়া, সবই শূন্য তবুও মায়া এবং মায়ার মরীচিকা। তারপরে এসেছিল একটি গল্পগ্রন্থ যেটির নাম শেষাংশ, হুম। এবং এখন এসেছে ফাগুন সিরিজের প্রথম বই, ভুল ফাগুনের ফুল। তো এটিকে আমি খুব ছোট করে এভাবে বলি যে মায়ার শেষাংশে ফাগুনের শুরু। তো ফাগুন সিরিজে আরো দুটি বই আসবে। আচ্ছা, আপনার সাহিত্য চর্চার শুরু সম্পর্কে জানতে চাই। লেখালেখির শুরুটা কিভাবে? সাহিত্য চর্চার শুরু একদম শৈশব থেকে। আর এটা আসলে অনুপ্রেরণার একটা জায়গা ছিল প্রবীণ সাহিত্যিকেরা, হুম। যে আমি যখন পড়তাম স্কুলে থাকা অবস্থায় এবং প্রাথমিক লেভেলে, তখন হ্যাঁ। মনে হতো যে রবীন্দ্র নজরুলের কবিতা পড়তেছি, কত শত বছর আগে তারা লিখে গেছে এবং আমরা এখনো সেটা চর্চা করছি। তো আমার মধ্যে তখনই উপলব্ধি হতো যে আমি এমন কিছু সৃষ্টি করে যাব যেটা শত বছর পরে এসেও মানুষ পড়বে। ঠিক কি সেখান দারুণ থেকেই চিন্তা। সাহিত্যের প্রতি ঝুঁকে রবীন্দ্রনাথ আসা। যেরকম বলেছেন, আজ হতে হ্যাঁ, শত বছর শত পর। বছর পরে কে হ্যাঁ। তুমি পড়েছো আমার কিন্তু কবিতা বলে। আপনাদের জেনারেশনের ছেলেমেয়েরা তো এত বই সাধারণত পড়ে না, মানে আমি দেখিনি। আপনি এরকম মানে ভিন্ন ধর্মী কিভাবে হলো? আহ, আমি বরাবরই ব্যতিক্রম। বরাবরই লেখার চেষ্টা করি বাস্তব কাহিনীগুলো, জীবনমুখী গল্প। যেমন আমার গল্প গ্রন্থের তিনটা গল্প রয়েছে, তিনটা গল্প এবং সত্য ঘটনা অবলম্বনে লেখা। তো তেমনই হচ্ছে যে আমার সমসাময়িক কে কি করলো সেটা যদি আমি করলাম, তাহলে তো আমি তাদের সমমানের হয়ে গেলাম, তা আমার ব্যতিক্রমতা তো থাকলো না। স্বকীয়তা কিছু নেই, সক্রিয়তা, হ্যাঁ। সবাই একরকম তো হয়ে যায়। আমি স্বতন্ত্র, হুম। প্রত্যেকটা মানুষই স্বতন্ত্র, তো আমার চিন্তা চেতনা হয়তো সাহিত্য নির্ভর ছিল, বিধায় আমি এই পথে আসতে পেরেছি। সাবাস। সাহিত্য চর্চা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? এক জীবন লিখে যেতে চাই, চর্চা করে যেতে চাই, পড়তে চাই, জানতে চাই এবং জানাতে চাই। সফলতা বা বিফলতা সেটা তো আসলে পরের ব্যাপার। আমার হুম। সফল হওয়ার জন্য যেটা করণীয় আমি সেটা করে যাব, অর্থাৎ সেটা চর্চা করে যেতে হবে এবং সেটার বহিঃপ্রকাশ করে যেতে হবে। এখন শেষ জীবনে গিয়ে বা মৃত্যুর পরবর্তীতে কখনো আমি সফলতার মুখ দেখবো কিনা জানি না, অধিকাংশ লেখকেরাই তো আলোচনায় আসে মৃত্যুর পরে, এবং সুসাহিত্য চর্চা করার চেষ্টা করি। খুব সুন্দর চিন্তা। আচ্ছা, বই পড়া কিভাবে মানুষের মনন এবং মেধা বিকাশে সহায়তা করে, এই ব্যাপারে যদি একটু বলতেন। মানুষের মন এবং মনন সুদিকে, মানে ভালো দিকে প্রবাহিত হতে বইয়ের বিকল্প নেই। আমরা আসলে আহ, কোনো ডিগ্রি নিতে গেলেও আমাদের বই পড়ার ব্যতিক্রম নেই। হুম। আমরা ইতিহাস ঐতিহ্য জানতে হলে আমাদের বই থেকেই আমরা জানতে হবে, এমন না যে কেউ আমাদের সবক দিয়ে যাবে, লাইভ সবক দিয়ে যাবে, এমন না। তো হুম। আমাদের কি, আমরা ইতিহাসের যে বইগুলো আছে সেগুলো থেকে পড়তেছি, পড়তে পড়তে জানতেছি। তো প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা চরণে আমাদের বইয়ের কোনো বিকল্প নেই। কাজেই আমার মনে হয় যে নবীন প্রবীণ যারাই আছে, প্রবীণেরা তো অগাধ বই প্রেমী ছিল, নবীনদের বইমুখী হওয়াটা খুব জরুরি, এবং জানতে হলে বই পড়তে হবে, এর কোনো বিকল্প নেই। কিন্তু নতুন প্রজন্ম, আমি যেটা দেখছি যে অনেক বেশি মোবাইল আসক্ত, তো এই জন্য কি একটু বই পড়া কমে যাচ্ছে? প্রত্যেকটা বিষয়েরই যেমন ভালো দিক আছে, তেমন খারাপ দিকও রয়েছে। যেমন এখন সাহিত্যটাও কিন্তু অনলাইন নির্ভর হয়ে গেছে। তো মোবাইল দিকে যারা ঝুঁকছে, মোবাইলের দিকে যারা ঝুঁকছে বা ইন্টারনেটের দিকে যারা ঝুঁকছে, তারা যে সবাই মানে বই থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে ব্যাপারটা এমন না। হুম। অনেকেই কিন্তু আহ, মানে মোবাইলে পড়ছে,
বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে পড়ছে, অথবা হচ্ছে এখন বিভিন্ন ওয়েবসাইটের ব্যাপার হয়েছে, এবং ফেসবুকেতে হিউজ পিডিএফ লেখালেখি, পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ বইয়ের, হ্যাঁ। পিডিএফ পাওয়া যায়, এবং লেখালেখিও নিয়মিত হয়। আমি নিজেও ফেসবুকে লিখি। তো সেই হিসেবে আসলে এটার যেহেতু খারাপ ভালো দুইটা দিকই রয়েছে, আমার মনে হয় যে যারা ভালো দিকটা গ্রহণ করবে তারা সফল হবে, যারা খারাপ দিকটা গ্রহণ করবে তারা বরাবরই সেই বিফলতার গ্লানি নিয়েই পৃথিবীর মায়া থাকতে হবে। মানে ভালো খারাপ প্রতিটা জিনিসেরই আছে, আমরা অবশ্যই কোনটা অবশ্যই বেছে নিব সেটা আমাদের প্রত্যেকটা সিদ্ধান্ত। বিষয় আছে। আচ্ছা, কতবার প্রেমে পড়েছেন? মানে কবিরা তো একটু রোমান্টিক হয়, একটু ইমোশনাল হয়। আচ্ছা, আমি প্রতিদিন প্রতি মুহূর্তেই প্রেমে পড়ি, এবং প্রত্যেকটা কবিতা লেখার সময় প্রত্যেকটা থিমের প্রেমে পড়ি। আচ্ছা, প্রেমই কি কবিদের মূল চালিকা শক্তি, মানে ইন্সপিরেশন লেখার? প্রেম না থাকলে কবি হওয়া যায় না, ভালোবাসা না থাকলে, শুধু আমি প্রেমটাকে মানে আলাদা করে বলবো না, ভালোবাসা যে ব্যাপারটা, ভালোবাসা না থাকলে কখনোই কোনো কোনো কিছুরই কোনো সৃজনশীলতার বহিঃপ্রকাশ হতে পারে না। আমি শুধু কবিতা লেখা না, কবিতার প্রতি ভালোবাসা আছে, কবিতা লিখতেছি। আমি যদি একটা ড্রাইভিংও করি, অবশ্যই আমার স্টিয়ারিং এর উপর ভালোবাসা থাকতে যে হবে, কাজটা করবো এই সেটাই। সেটার উপর ভালোবাসা থাকতে হবে। কাজেই ভালোবাসা অতি জরুরি, এর বিকল্প কোনো কিছু নেই। মানুষ আসলে যখন জন্মগ্রহণ করে কান্না দিয়ে শুরু করে, তখনও তার প্রতি মানুষের একটা ভালোবাসা সৃষ্টি হয়। মৃত্যুর পরেও ভালোবাসা, মানে মৃত্যুকালীন পথযাত্রায়ও মানুষের ভালোবাসা দিয়ে সমাপ্তি হয়। মানুষের ভালোবাসা নিয়ে এবং পৃথিবী যারা থেকে ভালো চলে। কাজ করে তারা সারা জীবন মানুষের মনের ভালোবাসার জায়গায় দখল করে থাকে। কাজেই কোনো কিছুতেই ভালোবাসার বিকল্প কিছু নেই। এই বইটি নিয়ে আপনার এবারে প্রত্যাশা কি? শুধু এটি না, আমি প্রত্যেকটা বই নিয়েই প্রত্যাশা করি, কারণ আমার সৃষ্টি আমি চাইবো প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যাক, সারা বাংলাদেশে প্রত্যেকটা অঞ্চলে পৌঁছে যাক, প্রত্যেকটা বই প্রেমী পাঠকের হাতে পৌঁছে যাক। তো এটাই আমার প্রত্যাশা যে প্রত্যেকে পড়ুক। আসলে আমি সবসময় চেষ্টা করি কবিতায় বার্তা দেওয়ার। কবিতা হবে প্রজন্মের বার্তা, মানে গত প্রজন্ম কি লিখে গেছে সেটা এই প্রজন্ম এসে উপলব্ধি করবে। আমি চেষ্টা করি সেটাই দেয়া। এখন জানি না কতটুকু আমি সফল, আমি সেটা প্রথমেই বলেছি, সফলতা বা বিফলতা সেটা পরের ব্যাপার। আমার যেটা কাজ করণীয়, মানে চর্চা করে যেতে হবে, লিখে যেতে হবে, আমি লিখে যাচ্ছি। বাকিটা পাঠকেরা বিবেচনা করবে যে আমি কতটুকু সফল বা কতটুকু বিফল। আমাদের কাছে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ রকিব, আপনার বইয়ের সাফল্য কামনা করছি। ধন্যবাদ আপনাদের যে আমাকে এখানে ডেকে এনে দুটো কথা বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা বলছিলাম কথা সাহিত্যিক ও কবি রকিবুল হাসানের সাথে। আমি খুব মুগ্ধ হলাম যে আমার চেয়ে অনেক ছোট এই প্রজন্মের একজন ছেলে, সে রবীন্দ্রনাথ নজরুল পড়েছে এবং সে উদ্বুদ্ধ হয়ে সাহিত্য চর্চা করেছে, এবং তার যে চিন্তাধারা, যে ভাইরাল হওয়া বা সোশ্যাল মিডিয়ায় খুব হঠাৎ করে জনপ্রিয় হয়ে গেলাম আমি, সেটাই বড় কথা না। কোয়ালিটি অফ ওয়ার্ক, মানে কাজের মানটা, সাহিত্যের মানটা বজায় রেখে লেখালেখি করা বা যেই কাজটাই করি না কেন সেটা ভালোবেসে করা, এই কথাগুলো আমার খুব মনে দাগ কেটেছে। আমি আশা করব দর্শক প্রতিদিন আপনারাও এই কথাগুলো মনে রাখার চেষ্টা করবেন, যে বিখ্যাত হয় জীবনে বড় কথা নয়, ভালো মানসম্মত কাজ করে রাখা, কাজ করে যাওয়া, এবং প্রতিটা কাজই ভালোবাসা নিয়ে করা।